শুভেচ্ছা, আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের আয়োজনে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। তেহরানে বড় পরিসরে চলছে ইসরায়েল যুক্তরাষ্ট্রের অভিযান। টার্গেট সরকারি অবকাঠামো, পাল্টা হামলায় মিত্র দেশের মার্কিন ঘাঁটি ও রাডার ধ্বংস করল ইরান। বিশ্ববাজারে হু হু করে বাড়ছে জ্বালানি তেলের দাম। ব্যারেল এখন $92 বেশি। দেশের পাম্পগুলোতে ক্রেতাদের বাড়তি চাপ, সামাল দিতে হিমশিম অবস্থা। সরকার যেভাবে স্টেপ নিয়েছেন সোফার, আই থিঙ্ক ইট ইজ অ্যাবসলিউটলি অলরাইট এবং আমরা ইনশাল্লাহ এটা উঠতে পারবো। আমার লাগবে মনে করেন 2 লিটার তেল, সেখানে অনেকে নিতে যাচ্ছে 5 লিটার 10 লিটার গাড়ি লুট করে নিতে আসছে। কারণটা কি? মজুতের দাম কি সেলটা আমার বেশি, স্বাভাবিক সেলের দাম আমার অতিরিক্ত সেল গেছে এই আর কি। সংসদের পুরনো খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি। জনপ্রত্যাশা পূরণে নতুন এমপিদের দক্ষতা তৈরির লক্ষ্যে চলছে প্রশিক্ষণ, বললেন সালাউদ্দিন। পার্লামেন্টারি কালচারটা আমরা যাতে মেনটেন করতে পারি এবং খুব ভালো কালচারের মধ্যে দিয়ে অতীতের কিছু ব্যাড কালচারকে আমরা রিমুভ করতে পারি। সশস্ত্র বাহিনীকে ব্যারাকে ফেরানোর পক্ষে নিরাপত্তা বিশ্লেষকরা। দীর্ঘদিন বাইরে থাকলে সামরিক ও সিভিল দুই প্রশাসনই হয় ক্ষতিগ্রস্ত। এখনো সিদ্ধান্ত নেয়নি সরকার। প্রতিরক্ষা বাহিনীর প্রয়োজন হলো রাষ্ট্রের প্রতিরক্ষা, এবং আমাদের প্রতিরক্ষা বাহিনী খুব বেশি বড়ও না। ইট ইজ দ্য হাই টাইম বাংলাদেশ সেনাবাহিনী নিজেদের ব্যারাকে চলে যাবে। বৃহত্তর স্বার্থেই এটা কাজ করছে। ডেফিনেটলি আবার থাকবে না, সেটাও বৃহত্তর স্বার্থে থাকবে। মধ্যপ্রাচ্য যুদ্ধে অনিশ্চয়তায় শ্রমবাজার। নিরাপত্তাহীনতা ও চাকরি হারানোর শঙ্কায় প্রবাসীরা। দূতাবাসগুলোকে পাশে দাঁড়ানোর নির্দেশনা মন্ত্রীর। মানুষের যেখানে যেটা প্রয়োজন আমরা অ্যাম্বাসেডরদেরকে সে দায়িত্ব দেওয়া হয়েছে। অমর একুশে বইমেলায় আজ চতুর্থ শিশু প্রহর। পাপেট শো আর সিসিমপুরের উপস্থাপনায় মুগ্ধ কচিকাচারা। রঙিন মলাটের বই কিনছে খুদে পাঠকরা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। ইরানের অব্যাহত হামলায় বাংকারে আশ্রয় নিচ্ছে লাখ লাখ ইসরায়েলি। শনিবার রাত থেকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার পরিধি বৃদ্ধি করেছে ইরান। তেল আবিব, হাইফা সহ বিভিন্ন অঞ্চলে বসবাসরত ইসরায়েলিরা ছুটছে নিরাপদ আশ্রয়ের খোঁজে। এদিকে আরব দেশগুলোয় অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে নতুন ধরনের মিসাইল ছুড়েছে ইরান। বাহরাইন, কাতার, সৌদি আরবের দাবি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ধ্বংস করা হয়েছে বেশ কিছু মিসাইল। ইরানি মিসাইল আঘাত হানতেই ভয় আতঙ্কে ছুটোছুটি ইসরায়েলিদের। যে যেভাবে পারছে ছুটছে নিরাপদ আশ্রয়ের খোঁজে। আয়রন ডোম কিংবা ডেভিড স্লিংয়ের মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও ঠেকাতে ব্যর্থ হচ্ছে ইরানের মিসাইল। আবাসিক এলাকা সহ কৌশলগত অবস্থানে আছড়ে পড়ছে একের পর এক ক্ষেপণাস্ত্র। শনিবার নতুন করে হামলার পরিধি বাড়ায় তেহরান। নতুন ধরনের মিসাইল দিয়ে চালানো হয় হামলা। ধারণা করা হচ্ছে এখন পর্যন্ত 200-র বেশি মিসাইল ছোড়া হয়েছে। বাংকারের স্থান সংকুলন না হয় বিভিন্ন স্থাপনার আন্ডারগ্রাউন্ডে আশ্রয় নিচ্ছে ইসরায়েলিরা। প্রাণ বাঁচানোর তাগিদে সেখানে অবস্থান করতে বাধ্য হচ্ছে তারা। এদিকে শুক্রবারের ব্যাপক ক্ষয়ক্ষতির পর শনিবারও বিস্ফোরণ হয়েছে জেরুজালেমে। এর পাশাপাশি তেল আবিব এবং হাইফাতেও আঘাত হানে মিসাইল। শুধু ইসরায়েলি নয়, আরব দেশগুলো থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করেও হামলা জোরদার করেছে ইরান। আরব দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় হামলা হয়েছে ইরাকে। টার্গেট করা হয় একাধিক তেল ক্ষেত্র। বসরায় যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন বিদেশি তেল কোম্পানির কর্মীদের আবাসিক স্থাপনা লক্ষ্য করে হামলা হয়। ধ্বংস করা হয়েছে সংযুক্ত আরব আমিরাত ও জর্ডানে থার্ড রাডার। কাতারের মার্কিন ঘাঁটিতে থাকা FS-132 রাডার ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের হামলায়। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।
ইরান জুড়ে দফায় দফায় হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ বাহিনী। বিপর্যস্ত রাজধানী তেহরান, ভয়াবহ হামলার শিকার ঐতিহাসিক মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর, ব্যাপক ক্ষতিগ্রস্ত ইস্পাহান, কোম ও নাতাঞ্জের মতো গুরুত্বপূর্ণ শহরগুলো। কেবল সামরিক স্থাপনা নয়, টার্গেট করা হচ্ছে আবাসিক এলাকা, স্কুল ও হাসপাতাল। ইরানের সমর ভান্ডারে থাকা 43টি যুদ্ধজাহাজ ধ্বংসের দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্র। রাতভর দফায় দফায় হামলা, বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে উঠছে তেহরান। রাজধানীর পাশাপাশি ইসরায়েল যুক্তরাষ্ট্র যৌথ বাহিনীর তাণ্ডবে বিপর্যস্ত ইরানের ইস্পাহান, কোম, নাতানজের মতো গুরুত্বপূর্ণ শহরগুলো। কেবল সামরিক ঘাঁটি, কৌশলগত গুরুত্বপূর্ণ স্থাপনাই নয়, আবাসিক এলাকা, স্কুল ও হাসপাতাল লক্ষ্য করেও হামলা চালিয়েছে যৌথ বাহিনী। শনিবার যুক্তরাষ্ট্র ইসরায়েলের ব্যাপক বোমাবর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর। তেল আবিবের দাবি, বিমান হামলায় নিহত হয়েছে ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়ের ডেপুটি চিফ অফ স্টাফ আলী আসগর হেজাজি। কোম শহরে বোমা হামলায় নিহত হয়েছে অন্তত 2 জন। বিস্ফোরণে ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছে নাতানজ। বিধ্বংসী অভিযানের ছবি ও ভিডিও প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সেনা কমান্ড সেন্টকম। ইরানের মিসাইল লঞ্চার ও ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র লক্ষ্য করে হয়েছে এ যাবৎকালের সবচেয়ে ব্যাপক বোমাবর্ষণ। চলমান যুদ্ধে খুবই ভালো অবস্থানে রয়েছি আমরা। তাদের সেনা, নৌ ও বিমান 3 বাহিনী ধ্বংস হয়েছে। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন, তার উপর তাদের নেতারাও নেই। তাদের 32টি জাহাজের সবগুলোই পানির নিচে। ইরানের প্রথম 2 স্তরের সব গুরুত্বপূর্ণ নেতাকে হত্যা করা হয়েছে, এমন দাবি মার্কিন প্রেসিডেন্টের। জানান, বিনা শর্তে আত্মসমর্পণ ছাড়া আর কোনো পথ খোলা নেই তেহরানের। একদল অসুস্থ মানসিকতার নেতাদের জন্য অনেক মানুষ মারা যাচ্ছিল, অনেকের জীবন বিপর্যস্ত হয়ে যাচ্ছিল। আমাদের সামনে 2টো পথ ছিল, হয় এই পরিস্থিতি বছরের পর বছর সহ্য করা, না হয় এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। আমরা ব্যবস্থা নিয়েছি। বিশেষ করে ইরানের পারমাণবিক সক্ষমতা গুঁড়িয়ে দেওয়ার জন্য আমাদের সেনাবাহিনীর উপর গর্বিত আমি। মার্কিন সেন্টকম জানিয়েছে, 1 সপ্তাহে ইরানের 3,500-এরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। ধ্বংস করা হয়েছে তেহরানের 43টি যুদ্ধজাহাজ। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। লেবাননের বেকা ভ্যালিতে ব্যাপক সংঘর্ষ হয়েছে ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহ গোষ্ঠীর। এক পর্যায়ে হেলিকপ্টারে আসা আইডিএফ সেনারা পিছু হটতে বাধ্য হয়, তবে বিমান হামলায় অন্তত 9 জন নিহত হয়েছে। এছাড়া জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর ঘাঁটি সহ দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে তেল আবিব। সোমবার থেকে চলমান হামলায় দেশটিতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 222 জনে। আহতের সংখ্যা 800 ছাড়িয়েছে। লেবাননের বেকা ভ্যালিতে চলছে মুহুর্মুহু গুলিবর্ষণ। নিজ ভূখণ্ডে ইসরায়েলি হেলিকপ্টারের ল্যান্ডিং ঠেকাতে এমন কাণ্ড হিজবুল্লাহর। সশস্ত্র গোষ্ঠীটি জানিয়েছে, শুক্রবার সিরিয়ার দিক থেকে নবিচিতে প্রবেশ করে ইসরায়েলি সেনা বহনকারী 4টি সামরিক হেলিকপ্টার। সেগুলোর উপস্থিতি নিশ্চিত হতেই শুরু হয় ব্যাপক সংঘর্ষ। এ সময় কয়েকটি বিমান থেকে হামলাও চালায় ইসরায়েল। তবে হিজবুল্লাহর তীব্র প্রতিরোধের মুখে এক পর্যায়ে আইডিএফ সেনারা পালিয়ে যেতে বাধ্য হয়। পিছু হটার সময় তাদের লক্ষ্য করে রকেট ছোড়ে হিজবুল্লাহ। বেকা ভ্যালি ছাড়াও দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা বিমান হামলার শিকার হয়। ত্রিপলি, টাইর ও সিদন সহ বিভিন্ন শহরেও হামলা চালায় ইসরায়েল। বাদ পড়েনি জাতিসংঘের শান্তিরক্ষী সেনা ঘাঁটিও। এসব হামলায় হতাহতের শিকার বহু মানুষ। লেবাননে বর্তমানে প্রায় 5 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রশাসন। তাদের বেশিরভাগই বৈরুতের দক্ষিণ উপনগর এবং দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকার বাসিন্দা। শুক্রবার হিজবুল্লাহর 115টি লক্ষ্যবস্তুতে হামলার কথা স্বীকার করেছে আইডিএফ, যার মধ্যে রয়েছে আবাসিক ভবন ও বেসামরিক স্থাপনা। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। ইরান যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে হু হু করে বাড়ছে অপরিশোধিত তেলের দাম। শুক্রবার বিশ্ববাজারে ব্যারেল প্রতি $92 ছাড়িয়েছে অপরিশোধিত তেলের দাম, যা সপ্তাহের ব্যবধানে বেড়েছে প্রায় 30%। উপসাগরীয় অঞ্চলে মার্কিন ইসরায়েল হামলা এবং ইরানের পাল্টা প্রতিশোধে বিশ্বজুড়ে টালমাটাল জ্বালানি ও গণপরিবহন খাত।
বৈশ্বিক তেল সরবরাহের 20% নিয়ন্ত্রণকারী হরমুজ প্রণালী বন্ধের প্রভাবে চরম উৎকণ্ঠায় ব্যবসায়ীরা। সংঘাতের নেতিবাচক প্রভাব পড়েছে পুঁজিবাজারেও। এশিয়ার শেয়ার বাজারে গত 6 বছরের মধ্যে সবচেয়ে বড় দরপতন দেখা গেছে। বিপরীতে তেলের বাজারে দেখা দিয়েছে বড় উল্লম্ফন। মার্কিন ক্রুড তেলের দাম 19% বেড়ে পৌঁছেছে $80। জ্বালানির এই আকাশ ছোঁয়া মূল্যে বিশ্বজুড়েই নতুন করে দেখা দিয়েছে মূল্যস্ফীতির শঙ্কা। ডলার শক্তিশালী হওয়ায় মান হারিয়েছে ইউরো ও ব্রিটিশ পাউন্ড। রাজধানীতে বাড়তি চাহিদার কারণে বেশিরভাগ পেট্রোল পাম্পগুলোতে মিলছে না তেল। খালি হাতে ফিরছেন যানবাহন চালকরা। ভোর থেকেই ঢাকার বিভিন্ন স্থানের পেট্রোল পাম্পগুলোয় গাড়ি আর মোটরসাইকেলের লম্বা লাইন। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকার পরও সরকারের বেঁধে দেওয়া নিয়মে মিলছে না তেল। তাই যানবাহন নিয়ে চালকরা ঘুরছেন এক পাম্প থেকে আরেক পাম্পে। তেল না পাওয়ায় বিভিন্ন পাম্পে বাকবিতণ্ডায় জড়াচ্ছেন অনেকে। সরকারকে পাম্পগুলোতে কঠোর নজরদারির আহ্বান জানিয়েছেন গ্রাহকরা। আর পাম্পের মালিকরা বলছেন হঠাৎ চাহিদা ব্যাপক হারে বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন তারা। তবে দুদিনের সাপ্তাহিক ছুটির পর রোববার ডিপো খুললে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসার প্রত্যাশা তাদের। সব মিলিয়ে স্বাভাবিক সময়ের তুলনায় বাড়তি চাহিদার কারণেই এই সংকট। তেল ছাড়া তো মার্কেটিংয়ে জব করি, উপায়ও নাই। প্রায় 45 মিনিট ধরে জ্যামে আছে। না, এটা ঠিক আছে, একটু ইয়ে লাগতেছে, কষ্টের পরে তো পাওয়ার পর একটু স্বাভাবিক যা লাগে আর কি, হ্যাপি। বাঙালিরা হলো অতি এতেই বেশি উৎসাহিত হয়ে যায় আর কি। আমি মহাখালী দিকে গেলাম, একটা পাম্প খোলা নেই, সবগুলো পাম্প বন্ধ। স্বাভাবিক আমরা যেভাবে তেল উঠাই, আমরা এখন ওইভাবেই তেল উঠাইতেছি, কিন্তু মজুদের টান কি সেলটা আমার বেশি, স্বাভাবিক সেলের আমার অতিরিক্ত সেল গেছে। আমরা একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি, পুরো বিশ্ব যাচ্ছে। সরকার যেভাবে স্টেপ নিয়েছেন সোফার, আই থিঙ্ক ইট ইজ অ্যাবসলিউটলি অলরাইট, এবং আমরা ইনশাল্লাহ এটা উঠতে পারবো। দর্শক, আমরা এই বিষয়ে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে সহকর্মীদের কাছ থেকে বিস্তারিত জানবো। শুরুতেই রাজধানীর মহাখালীতে যেতে চাই, সেখানে আছেন রাব্বি সিদ্দিকী। রাব্বি, সকাল থেকেই তো আপনি রাজধানীর অনেকগুলো পাম্প ঘুরেছেন, যেসব পাম্প বন্ধ আছে সেগুলোর বিষয়ে পাম্প মালিকরা কি বলছেন, আর যেসব পাম্পে তেল পাওয়া যাচ্ছে সেগুলোতে সরকারি নিয়ম মানা হচ্ছে কিনা? প্রথমত আমি বলি যে কয়েকটি পাম্প আমি বন্ধ দেখেছি, যেখানে পেট্রোল, অকটেন, ডিজেল কিছুই মিলছে না, সেই পাম্পগুলো সুনির্দিষ্ট করে দিতে একটু বলি। আমার পেছনেই আছে রয়্যাল ফিলিং স্টেশন। এই ফিলিং স্টেশনটি 1 ঘন্টা ধরে বন্ধ আছে। তার আগ পর্যন্ত কিন্তু এই ফিলিং স্টেশন থেকে কিন্তু জ্বালানি দেওয়া হচ্ছিল, এবং যদিও এখানে ফিলিং স্টেশনে যারা আছেন তারা বলছেন যে তাদের যে মজুদ ছিল সেই মজুদ শেষ হয়ে গেছে, তাই আগামীকাল তারা খুলতে পারবেন বলে আশা করছেন। এছাড়া তালতলা, মিরপুরের যে তালতলা আগারগার, যে সেখানে হাসান ফিলিং স্টেশন আমরা বন্ধ পেয়েছি, তাদেরও বক্তব্য একই, তাদের সরবরাহ নেই। সেই সাথে শেওড়াপাড়ে আমরা পেয়েছি 2টি ফিলিং স্টেশন, সোবাহান ফিলিং স্টেশন এবং এস ফিলিং স্টেশন। এরকম বেশ কয়েকটি ফিলিং স্টেশন কিন্তু রাজধানীতে আমরা বন্ধ পেয়েছি। এবার আপনি যে প্রশ্ন করেছেন যে সরকারের যে নিয়ম, যে প্রজ্ঞাপন, সেই প্রজ্ঞাপন অনুযায়ী ফিলিং স্টেশনগুলো তেল সরবরাহ করছে কিনা, গ্রাহকদের সেই তেল দিচ্ছে কিনা। আমরা কিছুক্ষণ আগেই ছিলাম বিজয় সরণির যে ট্রাস্ট ফিলিং স্টেশন, এবং সেখানে আমরা গিয়ে দেখেছি যে মোটরসাইকেলে 2 লিটার, প্রাইভেট কারে 10 লিটার, মাইক্রোবাসে 20 থেকে 25 লিটার, লোকাল বাস যেগুলো বড় বাস, এই বাসগুলো মূলত দূরপাল্লা যেগুলো লোকাল, সেই বাসগুলো আমরা দেখেছি যে বিভিন্ন ফিলিং স্টেশন থেকে তারা ডিজেল সংগ্রহ করছেন সর্বোচ্চ 80 লিটার। এছাড়া দূরপাল্লার যে বাসগুলো, সেই বাসগুলো কিন্তু ডিজেল নিতে পারছেন সর্বোচ্চ 220 লিটার। নিয়ম মেনেই কিন্তু তারা নিচ্ছেন, তবে কোথাও কোথাও নিয়মের ব্যত্যয় ঘটছে। অনেক জায়গায় 2 লিটার দেবার কথা, তাদেরকে 1 লিটার দেওয়া হচ্ছে। অনেকেই বলছেন 10 লিটারের চাহিদা, তাদেরকে 5 লিটার অকটেন দেওয়া হচ্ছে। এই অভিযোগগুলো কিন্তু আমরা পাচ্ছি। এখন যে প্রশ্নটি আমরা আসি, যে আমরা এই ফিলিং স্টেশনে আসার পরে দেখলাম অনেকেই তেল না পেয়ে, জ্বালানি না পেয়ে তারা ঘন্টার পর ঘন্টা লাইনে ছিল। লাইন যখন কমে আসলো, যখন তারা পেট্রোল পাম্পের সামনে চলে আসলো, তখন তারা জানতে পারলেন যে জ্বালানি এখানে ফুরিয়ে এসেছে, মজুদ শেষ, আপাতত এটি বন্ধ আছে। তো তখন তারা হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। অনেকের বাইক চলছিল না, তারা বলছেন যে এখন এই বাইক টেনে তারা কিভাবে বাসায় যাবেন বা কর্মস্থলে যাবেন। নানান সংকট তৈরি হয়েছে, সেই সংকটের কথা তারা বলছে। যদিও আমরা দেখেছি প্রত্যেকটি ফিলিং স্টেশনে পর্যাপ্ত মজুদ আছে, এবং গ্রাহকেরও লাইন কিন্তু আমরা দেখেছি, সেখানে কিন্তু সবাই জ্বালানি পাচ্ছে।
রাব্বি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য। দর্শক, আমরা এবার একটু খুলনাতে যেতে চাই প্রবীর বিশ্বাসের কাছে। প্রবীর, খুলনার কি অবস্থা দেখছেন? ক্রেতাদের বাড়তি চাপ কিভাবে সামাল দিচ্ছেন পাম্প মালিকরা? চাহিদা অনুযায়ী তারা পাচ্ছেন কিনা তেল? লোপা, আপনাকে বলে রাখি, খুলনার 3টি তেলের ডিপো রয়েছে, পদ্মা, মেঘনা, যমুনা, যেটি খালিশপুর, দৌলতপুরে অবস্থিত। সেটি কিন্তু শুক্র শনিবার এটি সবসময় বন্ধ থাকে সাপ্তাহিক ছুটি হিসাবে। সে কারণে গত 2 দিন কিন্তু তেল উত্তোলন করতে পারেনি কোনো পাম্পই। সেটিতে আগামীকাল কি হবে সেটি পরিস্থিতির উপর নির্ভর করছে। সে কারণে 2 দিনের যে ব্যাপারটি থাকে সেটি কিন্তু স্বাভাবিক সময়ে এই 2 দিনে মজুদ থাকে, আরও 2-1 দিন বেশি মজুদ থাকে। কিন্তু গত 2 দিন ধরে খুলনায় যে পরিমাণ ভিড় পেট্রোল পাম্পগুলোতে, তাতে আসলে সামাল দেওয়াটা কষ্টকর হচ্ছে। এখন তারা সরকারি নিয়মনীতিগুলো মানার চেষ্টা করছে, যে যেভাবে বলা হয়েছে মোটরসাইকেল কতটা নিতে পারবে সেইভাবে আসলে সেই পরিমাণই তেল সরবরাহ করছে। এবং পাম্পে যারা আছে, ইতিমধ্যে অকটেনটা বন্ধ হয়েছে, যে পাম্পে আমরা রয়েছি শুধুমাত্র পেট্রোল এবং ডিজেল সরবরাহ করছে। তবে কিছু অকটেন তাদের কাছে আছে, বলেছে ইমার্জেন্সি, বিশেষ করে অ্যাম্বুলেন্স, সরকারি কিছু গাড়ি এরকম থাকে। আমরা একটু গ্রাহকের সাথে কথা বলি, যে আপনারা তো তেল নিতে আসছেন, কতটা নিয়েছেন, কতটা চাহিদা ছিল আপনাদের? আসলে আমাদের চাহিদা ছিল বেশি, তো দেশের এবং বিশ্বের এই সংকটময়ের কারণে সরকারি বিধি মোতাবেক এটা 200 টাকার বেশি দেয়নি। আমরা সেটা মেনে নিয়েছি এই সংকটের জন্য। আমরা প্রয়োজন হলে আবার আমরা নিয়ে যাব, প্রয়োজন হলে আবার কোনো জায়গা থেকে নেবেন, এটি কিন্তু অনেকেই বলেছে। তবে কিছু গ্রাহক কিন্তু এখানে এসে, যেহেতু তাদের কাছে পেট্রোল আছে, পেট্রোল বেশি দিবে না কিনো সেই ধরনের প্রশ্ন করছে। অপরদিকে পাম্প যারা পরিচালনা করে এই পাম্পটি আমাদেরকে বলেছে যে আগামীকাল বিকাল পর্যন্ত তারা স্বাভাবিকভাবে এটি সরকারি নিয়মে দিতে পারবে। তবে আগামীকাল যদি পদ্মা, মেঘনা, যমুনা খোলে, সেইখান থেকে যদি ডিপোগুলো থেকে তেল এই পাম্পগুলোতে আসে, তাহলে কিন্তু তেল সরবরাহ স্বাভাবিক থাকবে, না হলে সংকটে পড়তে যাচ্ছে খুলনা সহ গোটা দক্ষিণ পশ্চিম অঞ্চল। লোপা। প্রবীর, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য। যশোরের বাঘারপাড়ায় বিভিন্ন তেল পাম্পে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। পাম্প মালিকরা যেন জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, সেই লক্ষ্যে রাতে বেশ কিছু ফিলিং স্টেশনে এই অভিযান চালানো হয়। এ সময় একটি পাম্পে তেলের হিসাব সংরক্ষণ ও রেজিস্টার বই না থাকায় 10,000 টাকা জরিমানা করা হয়। ইউএনও জানান, সঠিক দামে তেল বিক্রি এবং কোনো অনিয়ম হচ্ছে কিনা তা তদারকির জন্যই নিয়মিতই এমন অভিযান চলমান থাকবে। খামখেয়ালি নয়, জাতীয় সংসদে স্পিকারকে অভিভাবক মেনেই এগিয়ে যাবেন বিএনপির সংসদ সদস্যরা, জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। ত্রয়োদশ সংসদ অধিবেশনের সামনে রেখে বিএনপি এমপিদের জন্য প্রশিক্ষণ কর্মশালার 2য় দিনে গণমাধ্যমকে একথা বলেন তিনি। গুলশানে চেয়ারম্যানের দলীয় কার্যালয়ে সকাল 10টায় শুরু হয় এই কর্মশালা। তথ্যমন্ত্রী বলেন, সংসদীয় ব্যবস্থা অনুযায়ী সংসদে রাষ্ট্রপতি প্রথম ভাষণ দেবেন, নেওয়া হয়েছে প্রস্তুতিও। সকালের পর্বে ঢাকা জেলা, ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের সংসদ সদস্যরা অংশ নিয়েছেন। বিকেলে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগের এমপিরা অংশ নেবেন। জানা গেছে, সংসদের কার্যপ্রণালী, আচরণবিধি, বিল প্রণয়ন ও পর্যালোচনা, বাজেট সংক্রান্ত নথি বিশ্লেষণ ও সংসদীয় কমিটিগুলোর কার্যক্রম সহ প্রয়োজনীয় বিধিবিধান সম্পর্কে এমপিদের ধারণা দেওয়া হচ্ছে। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি। প্রধানমন্ত্রী তারেক রহমানের 20তম কারাবন্দী দিবস আজ। 2007 সালের এই দিনে তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার তাকে গ্রেফতার করে। একাধিক মামলায় সে সময় তারেক রহমানকে রিমান্ডে নেওয়া হয়। গ্রেফতারের পর প্রায় 18 মাস তিনি কারাগারে ছিলেন। পরে 2008 সালের 3 সেপ্টেম্বর জামিনে মুক্তি পেয়ে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান তিনি। 111 সরকারের ধারাবাহিকতায় স্বৈরাচার আওয়ামী লীগ সরকারও তারেক রহমানের বিরুদ্ধে সারা দেশে শতাধিক মামলা দায়ের করে। পরে আদালত থেকে ন্যায় বিচার পেয়ে মামলা থেকে নিস্তার পান তিনি। বিএনপি নেতাদের দাবি, সবগুলো মামলাই ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তবুও নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে দলের নেতৃত্ব ধরে রেখেছেন তারেক রহমান। দলের ভবিষ্যৎ রাজনীতির জন্যও তার ভূমিকা গুরুত্বপূর্ণ মনে করেন তারা।
এই দিনটিতে মিলাদ মাহফিলের আয়োজন করেছে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন। নিজেদের দক্ষতা বৃদ্ধি ও সিভিল প্রশাসনের সক্ষমতার স্বার্থে সশস্ত্র বাহিনীর স্ব ইউনিটে ফিরে যাওয়া উচিত বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা। তারা বলছেন, সশস্ত্র বাহিনী দীর্ঘদিন ব্যারাকের বাইরে থাকলে সামরিক ও সিভিল উভয় প্রশাসন একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়। তবে এখনও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি সরকার। রিয়াজ রাহানের রিপোর্টে দেখুন বিস্তারিত। উত্তাল জুলাই 2024, একদিকে ছাত্র জনতা, অপরদিকে তৎকালীন সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী। রক্তক্ষয়ী এমন সংঘাতের দিনে ইনেট টু সিভিল পাওয়ার বা সাংবিধানিক ক্ষমতা বলে সশস্ত্র বাহিনী মোতায়েন করে সরকার। রুটিন করে প্রায় 30,000 সদস্য দায়িত্ব পালন করে সারা দেশে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর ভেঙে পড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোটাই সামাল দেয় সশস্ত্র বাহিনী। অন্তর্বর্তী সরকারের প্রায় 1.5 বছরের মাথায় অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কোনো ধরনের প্রাণহানি ছাড়াই অনুষ্ঠিত হয়, যাতে সবচেয়ে বড় ভূমিকা ছিল সশস্ত্র বাহিনীর। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলার উন্নতিতে যেমন দারুণ ভূমিকা আছে সশস্ত্র বাহিনীর, তেমনি দীর্ঘ সময় সিভিল প্রশাসনের সঙ্গে মোতায়েন থাকলে সামরিক ও সিভিল দুপক্ষই ক্ষতিগ্রস্ত হয় সমানভাবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি সিভিল প্রশাসনকে দিয়ে উন্নয়ন ঘটাতে হবে। দেখুন, একটা দেশ মাসের পর মাস, বছরের পর বছর তো সশস্ত্র বাহিনীকে আইনশৃঙ্খলা উদ্ধারের দায়িত্ব দিয়ে থাকতে পারে না। প্রতিরক্ষা বাহিনীর প্রয়োজন হলো রাষ্ট্রের প্রতিরক্ষা, এবং আমাদের প্রতিরক্ষা বাহিনী খুব বেশি বড়ও না। সরকার যত তাড়াতাড়ি পারে লোকাল গভর্নমেন্ট যে ইয়েগুলি ইলেকশনসগুলি, যেমন ইউনিয়ন এবং উপজেলা, এগুলি যদি তাড়াতাড়ি দিয়ে দিতে পারে, বিকজ এরা যে এই যে আমাদের যারা নাকি ইলেক্টেড গভর্নমেন্ট অ্যাট দ্য লোয়ার লেভেল বা গ্রাসরুট লেভেলে, দে আর ভেরি ইম্পর্টেন্ট কিন্তু চেন অফ কমান্ড মেনটেন করা। এনারা যদি যত তাড়াতাড়ি প্লেস হবে তত তাড়াতাড়ি কিন্তু সরকারের জন্য ইজি হবে যে ল অ্যান্ড অর্ডারটা সিচুয়েশনটা মেনটেন করা। সাংবিধানিক ক্ষমতা বলে যেহেতু স্ট্রাইকিং ফোর্স হিসেবে যে কোনো সময় মোতায়েনের সুযোগ আছে, সেহেতু এখনই সামরিক বাহিনীকে প্রত্যাহারের মোক্ষম সময় বলে মনে করেন বিশ্লেষকরা। বাংলাদেশ সেনাবাহিনী ওভার স্ট্রেসড, মানে ক্যাপাবিলিটির চেয়ে বেশি স্ট্রেসড আছে, মানে বিয়ন্ড ক্যাপাবিলিটি। তো আই এম শিওর ওরা দিস দ্য হাই টাইম বাংলাদেশ সেনাবাহিনী নিজেদের ব্যারাকে চলে যাবে এবং চলে গিয়ে এই যে লস্ট টাইমটা, যেটা এই যে লস্ট ট্রেনিং, লস্ট মেনটেন্যান্স, লস্ট যে ফিটনেস ফর ওয়ার শর্টকামিংসগুলো আছে, ওগুলি যাতে পুরা করতে পারে। এখন তাদের ছুটি দিতেই হবে, না হলে এটা দুই ধরনের ক্ষতি। এক হলো প্রতিরক্ষা ব্যবস্থাই আমূল দুর্বলতায় পড়বে, সেনাবাহিনীতে মানে প্রশিক্ষণের ঘাটতি তৈরি হবে, দক্ষতার ঘাটতি তৈরি হবে। দ্বিতীয়ত, সিভিল প্রশাসনের সক্ষমতা কখনোই বাড়বে না, তারা সেনাবাহিনীর উপর নির্ভরশীল থেকে যাবে। বিশ্লেষকদের সঙ্গে একমত থাকলেও এখনও এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এ সদস্য। অপ্রয়োজনীয় ব্যবহার হচ্ছে না, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে ব্যবহার হচ্ছে না, জনস্বার্থেই ব্যবহার হচ্ছে, জনশৃঙ্খলার প্রয়োজনেই ব্যবহার হচ্ছে। অতএব এটা আমার কাছে মনে হয়েছে যে বৃহত্তর স্বার্থেই এটা কাজ করছে। ডেফিনেটলি আবার থাকবে না, সেটাও বৃহত্তর স্বার্থে থাকবে না। তবে আইনশৃঙ্খলা রক্ষায় রাষ্ট্রীয় বাহিনীগুলোর পুনর্গঠন প্রক্রিয়া শেষ হওয়ার পর সশস্ত্র বাহিনীকে প্রত্যাহার করা হবে বলে ইঙ্গিত দিয়েছেন আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির একাধিক সদস্য। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে বিএনপির দলীয় সংসদ সদস্যদের প্রশিক্ষণ কর্মশালার দ্বিতীয় দিন চলছে এবং সকাল 10টা থেকে গুলশানে চেয়ারম্যানের দলীয় কার্যালয়ে এই প্রশিক্ষণ কর্মশালার শুরু হয় এবং প্রথম পর্বে যে ময়মনসিংহ, ঢাকা এবং ফরিদপুর বিভাগের সংসদ সদস্যরা তাদের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয় এবং বিকেলের পর্বে আরও 3টি জেলার আছে, সেটি হচ্ছে সিলেট, কুমিল্লা এবং চট্টগ্রাম বিভাগের সংসদ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হবে। আমাদের দায়িত্বের মধ্য দিয়ে
আমরা দেশে একটা প্রকৃত অর্থেই কার্যকরী সংসদ তৈরি করে একটা কার্যকরী সংসদীয় ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি, সে বিষয়ে আমরা আমাদের মাননীয় এমপি মহোদয়দেরকে পরামর্শ বিনিময় করছি। ফ্রেশ পার্লামেন্টারিয়ানরা নতুন করে যাত্রা শুরু করবেন, শিখবেন ভালো, তাদের ভিতরে কোনো প্রিকনসিভড আইডিয়া না থাকলে ভালো মতো লার্নিংটা হয়। এটাই আমরা যেমন একটা ফ্রেশ বেবি তার মায়ের পেট থেকে জন্মগ্রহণ করার পরের থেকে ফ্রেশ কালচার শিখে, সেইভাবে আমরা নবীন পার্লামেন্টারিয়ানদেরকে প্রস্তুত করার চেষ্টা করছি। দর্শক, এই বিষয়ে আমরা জানবো। বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে আছেন আমাদের সহকর্মী আলামিন হক অহন, তার কাছে যাচ্ছি। অহন, আমরা সালাউদ্দিন আহমেদের কথা শুনছিলাম, তিনি আর কি বললেন এবং সকালের সেশন তো শেষ, নির্বাচিত মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সংসদ সদস্যরা কি বললেন একটু বিস্তারিত জানতে চাই। নতুন সংসদ সদস্য যারা হয়েছেন, প্রথমবারের মতো সংসদের আলোচনায় অংশ নেবেন, তাদের কথা দিয়ে শুরু করতেছি। তারা বলছিলেন যে এখন পর্যন্ত তারা যা শিখছেন, অর্থাৎ যা শেখানো হচ্ছে, অভিজ্ঞ যারা আছেন, সেই যে একটি পরম্পরা, সেই পরম্পরার মধ্য দিয়ে তারা একটি কার্যকরী সংসদ উপহার দিতে চান, সেটি নতুনদের কথা। আর পুরাতনরা তো বরাবরের মতোই বলছেন, সে নতুনরা কোনোভাবেই চ্যালেঞ্জ নয়, বরং নতুনদেরকে শিখিয়ে পড়িয়ে নিশ্চয়ই সংসদকে আরও কার্যকর করা যাবে, সেই ব্যবস্থাগুলো গতকাল থেকে তারা নিয়েছেন। 3টি যে অধ্যায় সেটি শেষ হয়ে গেল এবং চতুর্থ সবশেষ সেটি বিকাল 3টায় শুরু হবে। এবং আমরা দেখছিলাম সকাল থেকে 10:30টায় যখন এটি শুরু হয়, তার আগে থেকেই যে সংসদ সদস্যরা আছেন তারা এখানে এসেছেন। 208 জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, তার মধ্যে 146 জনই একেবারেই নতুন। এইসব নতুনদের কর্মশালা এটি, এবং সেই কথাই বারবার বিএনপির পক্ষ থেকেও বলা হচ্ছিল। এবং গতকাল তারেক রহমান যখন এর উদ্বোধন করে যান, তখনও তিনি আশাবাদ ব্যক্ত করে গেছেন এইসব নতুনদেরকে নিয়ে জন আকাঙ্ক্ষা পূরণ করার ব্যাপারে নিশ্চয়ই সচেষ্ট থাকবেন সংসদ সদস্যরা। বিশেষ করে সংসদের নানান নিয়ম কানুন আছে, সেইগুলো বা কিভাবে কি করা যায় সেগুলো তারা শিখছেন। পয়েন্ট অফ অর্ডার কীভাবে তুলতে হবে, কিংবা সংসদের অন্যান্য রীতিনীতি কিংবা রেওয়াজ মেনে এবং স্পিকারকে প্রধান মেনে কিভাবে সংসদকে একটি কার্যকরী ব্যবস্থার মধ্য দিয়ে এগিয়ে নেওয়া যায়, গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে, সেই বিষয়গুলো আলোচনা চলছে। এবং আমি যেমনটি বলছিলাম যে 4টি অধ্যায়ে ভাগ করা হয়েছে, 3টি অধ্যায়, গতকাল 2টি শেষ হয়ে গেছে। 2টি সেশনের পর আজকে দিনের প্রথম সেশনটি সেটিও শেষ হয়ে গেল, এবং সব শেষ সেশন যেটি রয়েছে সেটি বিকাল 3টা নাগাদ শুরু হওয়ার কথা রয়েছে। এবং সেখানেও নিশ্চয়ই এই যে ধারাবাহিকতা রয়েছে, সংসদীয় গণতন্ত্র ব্যবস্থায় কিভাবে আরও কার্যকর করা যায়, সেই বিষয়গুলো নিশ্চয়ই আরও শেখানো হবে। লোপা। অহন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। অমর একুশে বইমেলার 4র্থ শিশু প্রহর আজ, বিশেষ আয়োজন ঘিরে মেলায় ছড়িয়ে পড়েছে ভিন্ন আবহ। এ বিষয়ে আরো জানবো, আমাদের সাথে যোগ দিচ্ছেন লাভলি বিথি। বিথি, কেমন দেখছেন আজকের শিশু প্রহর মেলায়? ক্রেতা দর্শনার্থীদের উপস্থিতি কেমন? শিশু প্রহরটি 11টা থেকে 1টা, অর্থাৎ 2 ঘন্টা ছিল। এখন শিশু প্রহর শেষ হয়ে গেছে। তবে শিশু প্রহর শেষ হলেও ক্ষুদে পাঠকদের বিচরণ কিন্তু বাড়ছে। আর সেই সাথে নানা বয়সী যা পাঠক আছেন তারাও আসছেন বইমেলায়। একটি বিষয় হচ্ছে যে এই মুহূর্তে অবশ্য অন্যান্য সময়েও এই সময়টা একটু ভাটার দিকে থাকে, দুপুরের সময়টা। আর এইবার তো বইমেলায় পাঠক উপস্থিতি এমনিতেও কম, যেহেতু একে তো রোজা আর ইফতারির আয়োজন আছে, সব মিলিয়ে এই মুহূর্তে পাঠক উপস্থিতি কম। তবে যারা বই পড়তে ভালোবাসে তাদের কাছে আসলে সময়টা কোনো বিষয়ও নয়। তারা আসছেন, বই পড়ছেন, সাথে তাদের সন্তানদেরকেও নিয়ে আসছেন শুধুমাত্র বইয়ের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। বইমেলা শুধুমাত্র যে এখানে বই কেনা বেচা হয় বিষয়টা কিন্তু সেটাও না। এটা আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য সংস্কৃতিকে ধারণ করে। আমাদের ভাষার সাথে, মুক্তিযুদ্ধের সাথে বইমেলার একটি সম্পর্ক আছে। সেই ইতিহাস, সেই সম্পর্কটাকে যে তারা ধারণ করেছেন, তারা অভিভাবকরা যারা আসেন বলছেন যে তারা তাদের অভিভাবকদের সাথে বইমেলায় আসতেন, এখন তারা তাদের সন্তানদের মধ্যে সেই চেতনাটাকে ছড়িয়ে দিতে চান, প্রজন্ম থেকে প্রজন্ম যেন সেই চেতনা ধারণ করে। বইমেলায় শিশুরা, হয়তো এমন শিশুরাও আসছে যাদের হাতে খড়ি হয়েছে, হাতে খড়ি হয়নি। তবে এবারের বইমেলায় অন্যান্য বার যেমন সিসিমপুর থাকতো, এবার সিসিমপুর নেই, কিন্তু তার বাইরে কিন্তু বেশ কিছু আয়োজন এবার বাংলা একাডেমি কর্তৃপক্ষ রেখেছে। একটি হচ্ছে পাপেট শো এবং বায়োস্কোপ, এই দুটি কিন্তু আমরা
আমরা জানি যে আমাদের পুতুল নাচ এবং পাপেট বায়োস্কোপ ঐতিহ্য বেশ পুরনো সংস্কৃতি ধারণ করে, কিন্তু এখন পুতুল নাচ এবং বায়োস্কোপ এই দুটি কিন্তু অনেকটা হারিয়ে যাচ্ছে। এবারে মেলায় শিশুরা যারা হয়তো নাম শুনেছে অথবা কখনো দেখেও নি, তারা এই পাপেট শো দেখে এবং বায়োস্কোপ দেখে খুবই আনন্দ পেয়েছে এবং তারা যে উপভোগ করেছে সেটি তাদের প্রতিক্রিয়া দেখে বোঝা গিয়েছে। এর বাইরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা আছে এবং প্রতিযোগিতার বাইরেও ছবি আঁকা, গল্প বলার আছে। অর্থাৎ সব মিলে এবার শিশুদের জন্য একাধিক আয়োজন রেখেছে বাংলা একাডেমি কর্তৃপক্ষ এবং সামনের সময়গুলোতে যেহেতু গতকালকে আজকে এই 2 দিন বলছিলেন লেখক প্রকাশকরা যে একটু ভিড় বেড়েছে, সামনের দিনগুলোতে ভিড় বাড়বে এমনটা প্রত্যাশা কিন্তু তারা করছেন। লোপা বিথি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ঐতিহাসিক 7ই মার্চ আজ বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসের এক অনন্য দিন। 1971 সালের এই দিনে সোহরাওয়ার্দী উদ্যানে তৎকালীন রেসকোর্স ময়দানের বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন। বজ্রকণ্ঠে ঘোষণা করেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের ভাষণকে 2017 সালের 30 অক্টোবর বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো। 18 মিনিটের ভাষণে 7.5 কোটি মানুষের স্বপ্ন, বঞ্চনা এবং রাজনৈতিক অর্থনৈতিক স্বাধীনতার কথা বলেন শেখ মুজিবুর রহমান। এখন থেকে স্পাইসি ক্রিস্পি পটাটা প্রাণ পটাটা একটি স্বনির্ভর বিস্কুট। ইরানের সাথে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধে অনিশ্চয়তার মুখে মধ্যপ্রাচ্যের শ্রমবাজার। নিরাপত্তাহীনতায় দিন কাটছে অনেক প্রবাসীর। চাকরি হারানোর পাশাপাশি এসব দেশে নতুন কর্মসংস্থানও সংকুচিত হওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। সংকট মোকাবেলায় কার্যকর উদ্যোগ নেওয়ার পরামর্শ তাদের। প্রবাসী শ্রমিকদের যে কোনো ধরনের সহায়তায় প্রস্তুত প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, নিরাপদ আশ্রয়ের পাশাপাশি চাকরি হারানো কর্মীদের সহায়তায় দূতাবাসগুলোকে পাশে দাঁড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পাল্টা জবাব দিচ্ছে ইরান। নিশানা বানানো হয়েছে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনাকে। কয়েকদিনের টানা আক্রমণ আর পাল্টা আক্রমণে অশান্ত হয়ে উঠেছে পুরো মধ্যপ্রাচ্য। চলমান যুদ্ধ পরিস্থিতিতে অনিশ্চয়তার মুখে পড়েছে মধ্যপ্রাচ্যের পুরো শ্রমবাজার। বাংলাদেশি কর্মীদের প্রায় 90%-এরই কর্মসংস্থান হয় এসব দেশে। গত বছর শুধু সৌদি আরবেই কর্মসংস্থান হয়েছে 67%। সব মিলিয়ে 65 থেকে 70 লাখ মানুষ কর্মরত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে চাকরি হারানোর পাশাপাশি নতুন কর্মসংস্থানও সংকুচিত হয়ে আসবে বলেও আশঙ্কা বিশ্লেষকদের। প্রভাব দুভাবেই পড়ার সম্ভাবনা। যারা অলরেডি সেখানে যাওয়ার চিন্তা করছেন, আবার যারা অলরেডি সেখানে আছেন, কাজ করছেন বা মাত্র সেখানে গেছেন, উভয়ভাবেই প্রভাব পড়বে। এবং সেই ক্ষেত্রে বিভিন্ন দিক চিন্তার পাশাপাশি এটাও ভাবা দরকার যে শুধু মধ্যপ্রাচ্য না, আমরা তো বলি যে আমাদের শ্রমবাজার সম্প্রসারণটা দরকার। আমাদের কর্মীরা কিন্তু সেখানে চাকরি হারাতে পারে, কর্মীদেরকে ফেরত নিয়ে আসা লাগতে পারে। আবার কর্মীরা যে যাওয়ার জন্য যে প্রস্তুতি গ্রহণ করতে, সেই কর্মীরা হয়তোবা খুব দ্রুত নাও যেতে পারতে পারে। সব মিলিয়ে আমাদের এই যে অভিবাসন খাতের জন্য একটা বড় চ্যালেঞ্জ, বড় সমস্যা এই মুহূর্তে তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ পরিস্থিতির কারণের জন্য। চলমান যুদ্ধের কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন অনেক প্রবাসী কর্মী। তাদের নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করার পাশাপাশি আপৎকালীন সময়ে অর্থ সহায়তার বিষয়টি সরকারকে গুরুত্ব সহকারে বিবেচনার পরামর্শ বিশ্লেষকদের। সাময়িকভাবে কোনো জায়গায় শেল্টারের ব্যবস্থা করা, যেখানে তারা আশ্রয় নিতে পারেন, নিরাপদ আশ্রয় থাকতে পারেন, অথবা তাদের যদি অনিরাপদ শহর ছেড়ে নিরাপদ শহরে যেতে হয়, কিভাবে কোথায় আশ্রয় নিতে পারেন। সবার ব্যবস্থা হয়তো সরকার করতে পারবে না। সেখানে ওখানকার স্থানীয় সরকার বা সেখানের যে স্থানীয় কর্তৃপক্ষ আছে তাদের সাথে আমাদের দূতাবাসগুলো যোগাযোগ করতে পারে, ইমিডিয়েটলি যোগাযোগ করা যেতে পারে। আমাদের একটি মানুষও কোনো কারণে হতাহত না হয়, এমবেসির পক্ষ থেকে তাদেরকে যাতে সতর্ক করা হয় এবং একই সাথে তাদেরকে যদি আপৎকালীন কোনো অর্থ সাহায্য দরকার হয়, যদি কোনো কোম্পানি বন্ধ হয়ে যায়, কোনো কোম্পানিতে যদি দেখা যাচ্ছে যে সেই কোম্পানি চাকরিচ্যুত হয়েছে, আপৎকালীন যাতে তাদেরকে অন্ততপক্ষে তাদের থাকার ব্যবস্থা, খাবার ব্যবস্থা সে দেশে অবস্থানকারী কর্মীদের করা হয়, সেটা কিন্তু দূতাবাসের পক্ষ থেকে আমাদেরকে অত্যন্ত গুরুত্ব সহকারে আমাদেরকে বিবেচনা করতে হবে।
প্রবাসী কল্যাণমন্ত্রী জানিয়েছেন, যুদ্ধকালীন সময়ে সংকটে থাকা কর্মীদের সহায়তায় সব ধরনের উদ্যোগ নিচ্ছে সরকার। নিরাপদ আশ্রয়, খাদ্য সহায়তা সহ প্রয়োজনীয় উদ্যোগ নিতে দূতাবাসগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। সেফটি সিকিউরিটির জন্য আমাদের মানুষের যেখানে যেটা প্রয়োজন মানে আমরা অ্যাম্বাসেডরদেরকে সে দায়িত্ব দেওয়া হয়েছে। নিরাপত্তার আশ্রয় রাখা, ইভেন কেউ হয়তো কর্মসংস্থান দেয় তার খাবার দাবার কী ব্যবস্থা করা, এগুলো আমরা দুই মন্ত্রণালয়ে যৌথভাবে কাজ করতেছি। আটকে পড়া শ্রমিকদের ছুটি এবং ভিসার মেয়াদ বাড়াতে সংশ্লিষ্ট দেশের সাথে যোগাযোগ করা হচ্ছে বলেও জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী। বর্তমান পরিস্থিতির আলোকে তারাও সেটা আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। ঈদ সামনে রেখে পুরুষদের জন্য রকমারি ডিজাইন আর ফ্যাশনের জুতা স্যান্ডেলের পসরা সাজিয়েছে নামি দামি ব্র্যান্ড সহ দেশীয় অনেক প্রতিষ্ঠান। এখনও কেনাকাটার বড় ধুম না পড়লেও বিক্রেতারা বলছেন আর কয়েকদিনের মধ্যেই জমে উঠবে ছেলে বুড়ো সবার জুতা কেনার হিড়িক। ঈদে চাই নতুন জুতা, পোশাকের সাথে মানানসই জুতা খুঁজতে ক্রেতাদের ভিড় দক্ষিণ এশিয়ার অন্যতম বড় শপিং মল যমুনা ফিউচার পার্কে। ঈদের জন্য জুতা কিনতে আসি। পাঞ্জাবি ক্ষেত্রে তো আসলে শুজ যায় না, তারপরেও নিউ অ্যারাইভাল কোনটা আসছে ওই জন্য একটু চয়েস করে রাখছি আর কি। শু টাইপের খুঁজছিলাম, যার কারণে একসাথে ফর্মাল কাজও হয়ে যাবে, একটা ঈদও পার হয়ে যাবে এই জন্য। পোশাকে ছেলেদের প্রথম পছন্দ পাঞ্জাবির সঙ্গে স্যান্ডেল বা নাগরা। নামাজের পর ফর্মাল লুকের জন্য অনেকেই বেছে নিচ্ছেন জুতা, কেডস কিংবা বুট। ক্রেতাদের পছন্দ মাথায় রেখে ট্রেন্ডি ডিজাইন আর স্টাইলিশ ফুটওয়্যার এনেছে ব্র্যান্ডগুলো। পাঞ্জাবির সাথে ব্ল্যাক স্লিপারটা আমার পছন্দ। দামে একটু কম, একটু আরামদায়ক, টেকসই তো হতেই হবে অবশ্যই, এবং দেখতে সুন্দর। যেরকম চাচ্ছি আসলে ওরকম পেয়ে যাচ্ছি। এবার ঈদে বেশ কিছু কালেকশন আছে। বিক্রেতারা বলছেন বাজার এখনো জমেনি, বেতন বোনাস পেলেই বাড়বে কেনাকাটার চাপ। কাস্টমারের চাপ এখনো তেমন একটা নাই, কিন্তু আশা করা যায় শুক্রবারের পর থেকে চাপটা বাড়বে। কালেকশনও ভালো আছে, কাস্টমার আসতেছে, বেচাকেনা ভালো হচ্ছে ইনশাল্লাহ। কাস্টমার কাছ থেকে খুব সাড়া পাচ্ছি আমরা, অনেক নতুন আর্টিকেল আসছে তো কাস্টমাররা সেই আর্টিকেল থেকে প্রোডাক্ট থেকে তাদের পছন্দের সেই প্রোডাক্টগুলো পাচ্ছে। ব্র্যান্ডের পাশাপাশি বিভিন্ন নন ব্র্যান্ড ফুটওয়্যার কোম্পানি ক্রেতা চাহিদার কথা চিন্তা করে নতুন ডিজাইনের জুতা বাজারে এনেছে। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। বান্দরবানের নাইখাংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে আব্দুল জব্বার নামে এক কাঠুরিয়া আহত হয়েছেন। বিস্ফোরণে তার বাঁ পায়ের গোড়ালি থেকে নিচের অংশ উড়ে গেছে। গতকাল সন্ধ্যায় স্থানীয় দোছড়ি ইউনিয়নের পাইনছড়ি সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। নাইখাংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম চৌধুরী জানান, শুক্রবার বিকেলে আব্দুল জব্বার সহ কয়েকজন কাঠুরিয়া পাইনছড়ি সীমান্তে যান। এক পর্যায়ে স্থলমাইন বিস্ফোরণে জব্বারের বাঁ পায়ের গোড়ালি থেকে নিচের অংশটি উড়ে যায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় সাথে থাকা লোকজন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয় জব্বারকে। এএফসি নারী এশিয়ান কাপের খবর। গ্রুপ পর্বে বাংলাদেশ নারী দলের শেষ ম্যাচ উজবেকিস্তানের বিপক্ষে। ওই ম্যাচ খেলতে সিডনি থেকে পার্থের পথে ঋতুপর্ণা চাকমারা। ৯ মার্চ পার্থে ম্যাচ খেলতে বাংলাদেশ দল সিডনি ছেড়েছে। বাংলাদেশ সময় সকাল ৮টায় পার্থের উদ্দেশ্যে রওনা করেছেন ফুটবলাররা। পার্থ সময় ২:৩০ এবং বাংলাদেশ সময় 12:30টায় আফিদা ঋতুপর্ণাদের পৌঁছানোর কথা। সিডনি থেকে পার্থের সময় 3 ঘন্টা পিছিয়ে এবং বাংলাদেশের চেয়ে 2 ঘন্টা এগিয়ে। পার্থে বাংলাদেশ দল আজ অনুশীলন করবে কিনা এখনো ঠিক হয়নি। উজবেকিস্তান দলও আজ পার্থে যাচ্ছে। কোয়ার্টার ফাইনালে খেলতে হলে বাংলাদেশকে উজবেকিস্তানকে হারাতেই হবে। পাশাপাশি নজর রাখতে হবে অন্য দুটি গ্রুপের দিকেও। টি-20 বিশ্বকাপের খবর। আহমেদাবাদে আগামীকাল ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে স্বাগতিক ভারত। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায়। প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে 9 উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড। টি-20 বিশ্বকাপ ইতিহাসের দ্রুততম সেঞ্চুরি করা ফিন অ্যালেনের ঝড়ে প্রোটিয়াদের রীতিমতো উড়িয়ে দেয় কিউইরা। আর দ্বিতীয় সেমিফাইনালে রেকর্ড 499 রান ও 34 ছক্কার ম্যাচে ইংল্যান্ডকে 7 রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ভারত। ফাইনালেও নজর থাকবে নিউজিল্যান্ডের ফিন অ্যালেন আর ম্যাট হেনরির দিকে। ভারতের হয়ে নজর কাটতে পারেন ইনফর্ম সঞ্জু স্যামসন, জাসপ্রীত বুমরা।
চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দুই দলই ফাইনাল খেলেছিল। ইউরোপিয়ান ফুটবলের খবর, লা লিগায় সেল্টা ভিগোকে 2-1 গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এফএ কাপে উলভসকে 3-1 গোলে হারিয়েছে লিভারপুল। অন্যদিকে বুন্দেসলিগায় জিতেছে বায়ার্ন, ইতালিয়ান লিগে নাপোলি। সেল্টা ভিগোর ঘরের মাঠ এস্তাদিও দে বালাইদোজে চুয়োমেনির গোলে ম্যাচের 11 মিনিটেই এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। 25 মিনিটে বোর্জা ইগলেসিয়াস গোল করে স্বাগতিকদের সমতায় ফেরান। প্রথমার্ধে আর গোল হয়নি, দ্বিতীয়ার্ধের প্রায় পুরোটা সময় ছিল গোলশূন্য, কিন্তু 95তম মিনিটে গোল করে রিয়ালকে পূর্ণ 3 পয়েন্ট এনে দেন ফেডরিকো ভালভার্দে। এদিকে এফএ কাপে প্রথমার্ধে কোনো গোল করতে পারেনি লিভারপুল। ম্যাচের 51 মিনিটে ডেডলক ভাঙেন অ্যান্ড্রু রবার্টসন। 2 মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন মোহাম্মদ সালাহ। ম্যাচে 74 মিনিটে গোল করেন কার্টিস জোন্স। ম্যাচের অতিরিক্ত সময়ে হিচানের গোলে ব্যবধান কমায় উলভস। দর্শক, দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি আমি মৌসুমী আহমেদ লোপা। আর পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন সহকর্মী মারফি রহমান। সাথেই থাকুন।